সুপ্রিয় শ্রোতা, কৃষক কৃষাণী ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী প্রান্তরে আমাদের বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের মনে আছে মঙ্গলবার ফোন ইন প্রোগ্রাম। ফোন ইন প্রোগ্রামে আজকে আমরা কৃষি বিষয়ক সমস্যার সমাধানের জন্য আমাদের কৃষি বিশেষজ্ঞ জনাব জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার সদর, কক্সবাজার, আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। স্বাগত আপনাকেও। জি, ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই সময় কিন্তু বুরুধানে আমাদের মাঠ ভর্তি। এই বুরুধানে গাছ ফোডিং আছে এবং বিএলবি একটা রোগ, ধানের পাতার রোগ, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা যারা তো আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, তারা তো সবাই বলতে গেলে আমাদের কৃষক কৃষাণী ভাই বোনেরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, যার কারণে আমাদের অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পান। এই জন্য যে আমরা যে অনুষ্ঠানটা করতেছি, আপনাদের মনে আছে 100.8 মেগাহার্টসে আমাদের এই অনুষ্ঠান যাচ্ছে। তাছাড়া তো অন্যান্য ফেসবুকও আছে। যা হোক, আজকে বুরুধানের গাছ ফোডিং এবং বিএলবি দমন ব্যবস্থাপনা নিয়ে আমরা যে আলোচনা করব, তার আগে আপনাদের আবার একটু বলতে চাই যে কৃষি বিষয়ক যেসব সমস্যা আছে আপনাদের, সেই সমস্যা জানার জন্য 0181277133 এই নাম্বারে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। আমরা চেষ্টা করব এখান থেকে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। যারা আমাদের সাথে নতুন যুক্ত হইতে চাইবেন, তাদের জন্য আবারও বলছে 0181277133 এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের কৃষি বিষয়ক সমস্যার কথা জানাতে পারবেন। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আচ্ছা আমরা আমাদের আলোচনায় চলে যাই। যে বুরুধানের গাছ ফোড়ে আমাদের তো এখন বলতে গেলে মাঠ ভর্তি আমাদের বুরুধানের বাড়তি যতটুক দেখা যাচ্ছে খুব ভালোই, আল্লাহর রহমতে এই পর্যন্ত ভালো আছে। কোনো দুঃসংবাদ তো আজ পর্যন্ত নাই। তা আপনার কাছ থেকে আমরা সুসংবাদ শুনবো, এবং গাছ ফোডিং যে আমাদের এই সময় আক্রমণ যদি করে থাকে তাহলে কি করতে হবে, তারপরে বিএলবি যে দমন ব্যবস্থাপনা, সেই সম্পর্কে আমরা একটু জেনে দেবো। আমাদের কৃষক কৃষাণী ভাই বোনেরা হয়তো মন দিয়ে শুনবেন, যাতে আপনাদের ধানের এইরকম কোনো সমস্যা যদি হয় তাহলে আপনার খুব সহজে যাতে এটা দমন করা যায়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এখন মাঠের মধ্যে বোরো ধান আমাদের একদম ভর্তি, একেবারেই ভর্তি বলতে আমাদের এখন যে কুশি পর্যায়ে যা আমাদের সেটা এখন চলতেছে, মানে ম্যাক্সিমাম কুশি পর্যায়ে হয়তো কিছুদিনের মধ্যেই চলে যাবে। এখন কুশি পর্যায়ে এখন পর্যন্ত আমাদের মাঠের অবস্থা খুবই ভালো, মানে আশা করা যায় যে আমাদের এখন সমস্যা নেই আর কি। এখন পর্যন্ত আমাদের যে ওই রকম যে সমস্যাগুলো হওয়ার কথা সেই ধরনের কোনো সমস্যা নেই, প্রাথমিক কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু সমস্যা দেখা যাওয়ার জন্য মানে সামনে অনেক একটা ফোন আসছে, হ্যাঁ ডান দিকে টান দিবেন, ডান দিকে টান দিবেন। জি ওয়ালাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন ভাই। হ্যাঁ, কুতুব সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথেকে বলছেন? যে আমি নুরুল আলম বলছিলাম, রামুর খোসরফিয়া থেকে। নুরুল আলম, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হলো, এই যে বর্তমান এই যে সময়ে আম আর লিচু বিভিন্ন গাছের যে পরিমাণ ফুল আসলো খুব বেশি অন্য বছরের তুলনায়, এগুলা টিকে রাখার জন্য আমাদের কি কি করতে হয় এবং কি কি থাকলে আমাদের তো উপকার হবে আশা করি। তো একটু আমি আমার অফিসার মহোদয়ের কাছে একটু জানতে চাইবো, আমরা আম এবং লিচুর ওই বলগুলো টিকে রাখতে আমরা কি ওষুধ ব্যবহার করতে পারি? হ্যাঁ, আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব দরকার একটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন আমের যেহেতু মুকুল আসতেছে, হ্যাঁ মুকুল আসার পরে আপনি তো আগে তো আমের গাছের অবশ্যই আম এবং লিচুর গাছের অবশ্যই যত্ন নিয়েছেন, এই জন্য আপনার আমের গাছে বা লিচুর গাছে অনেক সুন্দর ভালো মুকুল আসছে। তো এখন যেটা করতে হবে, মুকুল আসার পরবর্তী সময়ে আর কি আপনাকে একটু সেচ দিতে হবে, পানি দিতে হবে। যেহেতু এখন পানির একটু স্বল্পতা আছে, গাছের গোড়ায় একটু পানি দিবেন, ঠিক আছে? এখন পানি সেচ মানে মুকুল আসার আগে না, মুকুল আসার থেকে শুরু করে পরে আপনারা পানি দিবেন, একটু সেচ দিবেন নিয়মিত আর কি, গাছের গোড়ায় পানি দিবেন। আর এরপরে যেটা করবেন, মুকুলটা যখন পড়ে যাবে, মানে মুকুল ঝরে গিয়ে যখন দানাটা থাকবে ওখানে, দানাদার যখন মটর দানার মতো থাকবে, তখন একটা ওখানে ছত্রাকনাশক আর একটা কীটনাশক স্প্রে করবেন, ঠিক আছে? একবার ছত্রাকনাশক
এটা কোন কোম্পানির হইতে পারে? এটা যে কোনো ভালো একটা কোম্পানির, আপনি যেমন টিল্ট স্প্রে করতে পারেন, টিল্ট করতে পারেন, রিডোমিল করতে পারেন, এই ধরনের এমকোজিম আছে, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে আপনি এটা একটা স্প্রে করবেন। আর একটা হচ্ছে কীটনাশক, দুইটা একসাথে না, দুইটা আলাদা আলাদাভাবে। হ্যাঁ, একদিন আর একটু জানবো সেখানে নাকি আপনার নিম পাতার রস ব্যবহার করিলে নাকি উপকার আছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, নিম পাতার রস ব্যবহার করা যায়। আপনি কীটনাশকের পরিবর্তে আপনি নিম পাতার রস ব্যবহার করতে পারেন, ঠিক আছে, তবে ছত্রাকনাশকটা আপনাকে ব্যবহার করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, জি। একটা প্রশ্ন করি আমি আমার পক্ষ থেকে, যে আমরা যেটা কীটনাশক সেটাকে আগে দেব নাকি ছত্রাকটা আগে দেব? আমাদের সাধারণত কীটনাশকটা একটু আগে দিতে হয়, আগে দিতে সেক্ষেত্রে হয়। যেন অনেক সময় পোকামাকড়ের আক্রমণ থাকে, থাকে সেক্ষেত্রে কীটনাশক, কারণ পোকার মাধ্যমে অনেক সময় আক্রমণ হওয়ার কারণে সেখানে আমাদের আমাদের পরবর্তী পোকা- রোগের প্রাদুর্ভাব হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আগে আমরা একটু কীটনাশক স্প্রে করে তারপরে আমরা একটু ছত্রাকনাশকটা আচ্ছা, স্প্রে করব। কীটনাশক দেওয়ার কতদিন পরে? এটা সাধারণত এই আমের ছত্রাকনাশকটা? ক্ষেত্রে আমরা বলি যে আপনার আগের দিন কীটনাশক স্প্রে করে পরের দিন ছত্রাকনাশক, বা 2 দিন গ্যাপ দিয়ে তারপর আচ্ছা, কীটনাশক দেওয়ার 2-3 দিন পরে ছত্রাকনাশকটা ছত্রাকনাশকটা আমরা স্প্রে স্প্রে করব করব। আর কি। আচ্ছা, এইটা ক্লিয়ার আমাদের সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, একটা ভালো প্রশ্ন এটা হলো করলেন। এখন যেহেতু আলম আম সাহেব। গাছের মধ্যে এখন সুন্দর মানে আম এবং লিচুর মধ্যে এখন মুকুল আসার সময়, আমরা আগেও অনেকবার প্রোগ্রামে বলেছি যে হ্যাঁ। আম এবং লিচুর মুকুল আসার আগ মুহূর্তে আগে আমরা কখনো পানি এবং সার ব্যবহার করব না, মানে আগ মুহূর্তে আর কি। অর্থাৎ মুকুল আসার আগে আগে পর্যন্ত 1 মাস পর্যন্ত আমরা বলেছি যে 1-1.5 মাস পর্যন্ত আমরা কোনো সার এবং পানি গাছের গোড়ায় দিব না। আচ্ছা, কিন্তু মুকুল আসার পরবর্তী সময় থেকে আমরা এই সেচটা, পানি সেচটা একটু পাঁচটা নিশ্চিত। আমরা কি মুকুল লেগে যাওয়ার, মনে করেন আমের কথা বলি, আম যদি লেগে যায়, ধরুন চনাবুটির সমান তো মাতবার সমান যদি হইলে তখন থেকে সমানে পানি দেওয়া যায় হ্যাঁ, নাকি? তখন পানি দিতে হবে, মানে যখন মুকুল আসবে আর কি, মুকুল আসা শুরু হয়ে গেছে তখন থেকেই এটাকে পানি দিতে হবে। তখন যেহেতু এটাকে মুকুল আসা শুরু হয়ে গেছে, এটাকে তখন খাবার লাগবে, এর গাছের পুষ্টি লাগবে, খাবার লাগবে এই ফলটাকে বড় করার জন্য, তখন তাকে খাবার দিতে হবে। তখন সার এবং পানিটা সেচটা নিশ্চিত করতে হবে, সাথে এই যে আমাদের কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক, কারণ মুকুল আসার পরেই আমাদের কিছু ওই পোকার আক্রমণ এবং ফসলের রোগের দুষ্কৃতিকারী আক্রমণ, আসে আর কি। রোগের আক্রমণ মুকুল আসার পরবর্তী সময় থেকেই শুরু হয়ে যায়। সেই জন্য যখনই মুকুলটা ঝরে গিয়ে দানাদার, যখন ওই যে আমাদের ছোট ছোট মটর দানার মতো যখনই হবে, তখনই আমাদের একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে হবে, এবং এর পরবর্তী সময় আরেকবার করতে হবে এটা যখন ধরবে, কারণ সব কিন্তু আমাদের আচ্ছা, যতগুলো আম থাকবে হ্যাঁ। বা যতগুলো লিচু ধরবে ততগুলো কিন্তু থাকবে না এখানে, এটা স্বাভাবিক, কারণ যতগুলো আসবে ততগুলো থাকবে না, প্রাকৃতিকভাবে ঝরে যায়। প্রাকৃতিকভাবে কিছু ঝরে যাবে। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, আমাদের যেগুলো থাকবে আর কি, এইগুলো যখন আরেকটু বড় হবে, মার্বেল সাইজে হবে বা তার চেয়ে একটু বড় হবে, তখন আরেকবার একটা ছত্রাকনাশক এবং ধরুন একটা সুপারি কীটনাশক, সাইজের যদি হয়। হ্যাঁ, তখন আরেকবার ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। কমপক্ষে 2 বার আমাদের একটু করতে হয় এটা। 2 বার যদি ছত্রাকনাশক অথবা কীটনাশক একসাথে একটার পর একটা ব্যবহার করলে, তাহলে এই যে পরবর্তীতে আমরা আমে যে পোকা ধরে, পোকাটাও সেই পোকাটা ধরবে না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা আমরা এখন আমাদের মূল আছি হচ্ছে আলোচনায় চলে যাই। ধানের মধ্যে আছি আমরা। ধান এখন যেটা সমস্যা আমাদের, এখন কিন্তু সমস্যা চলে আসার সময় হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের মাঠে কোনো সমস্যা নেই, ফসল নিরাপদ ছিল। ফসল নিরাপদ, কিন্তু এখন যেহেতু যখন আমাদের ফসলের বাড়ন্ত পর্যায়ে চলে আসে, তখন কিন্তু বিভিন্ন ধরনের, ওই যে আপনি যেমন বললেন আপদের, তখন কিন্তু প্রাদুর্ভাব, যখন খাবার তৈরি হয়ে যায় বা আশেপাশে ভালো অনুকূল পরিবেশ তৈরি হ্যাঁ, হয়, তখন চলে আসে। পোকামাকড়, রোগ জীবাণুর আক্রমণটা বেড়ে যায়। তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইদেরকে একটু সচেতন হতে হবে। এখন সবচেয়ে বড় সমস্যা যেগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে মাঠে আমরা দেখব বাদামি ঘাস ফড়িং, যেটাকে আমরা কারেন্ট পোকা বলি আর কি। এটা আমাদের এখানে গুনগুনি পোকা বলা হয়, কারেন্ট পোকা বলা হয়, বাদামি ঘাস ফড়িং বলা হয়। এটা একটা থাকবে। তারপর হচ্ছে আমাদের ওই যে বিএলবির কথা বলছেন, বিএলবি হবে। তারপর আমাদের ব্লাস্টের একটা সমস্যা আছে, ব্লাস্ট হবে। তো এই জিনিসগুলো একটু আমাদের একটু, আচ্ছা, আমরা আগে আমরা একটু বাদামি ঘাস ফড়িং নিয়ে কথা বলি। বাদামি ঘাস ফড়িং এর যেটা সমস্যা আর কি, এটা আমাদের কৃষক ভাইদেরকে আমরা সবসময় একটা ব্যাপার বলি, আমরা দমন ব্যবস্থা নিয়ে যেমন কথা বলবো, তখন আমি কৃষক ভাইদের যে কিছু সমস্যা আছে সেটা আমি বলবো। আমরা সবসময় বলি, কিন্তু তারপরও হচ্ছে না। আসলে পোকাটা হচ্ছে সাধারণত পাখাওয়ালা পোকা, উড়ে বেড়ায়, ঠিক আছে, এবং এই পোকাটা হচ্ছে ডিম দেয়। এই যে আমাদের বাদামি ঘাস ফড়িং, যেটা বাদামি ফড়িং, ছোট ছোট পোকা হয়, এটা উড়ে গিয়ে গাছের গোড়ায় বসে, গাছের গোড়ায় বসে একটা পূর্ণবয়স্ক স্ত্রী পোকা কমপক্ষে 200 থেকে 300 ডিম দেয়। 200 থেকে 300 ডিম দিবে, দেওয়ার পর এটা থেকে 4 থেকে
বা 5 থেকে 8-9 দিনের মধ্যে কিন্তু এটা ডিম ফুটে কিন্তু বাচ্চা হয়। তাহলে আপনি চিন্তা করতে হবে ওই পোকাটা যখন একটা পোকা 300-400 যখন 200-300 ডিম দিচ্ছে, 200-300 বাচ্চা হচ্ছে, তার মানে এইরকম যখন অনেকগুলো পোকা 100-150 পোকা একসাথে বাচ্চা দিবে, তাহলে তার পপুলেশনটা কি পরিমাণ বেড়ে যাবে, একেবারেই প্রচুর পরিমাণ বেড়ে যায়। এটা এবং এটা গাছের গোড়ায় গিয়ে বসে সবসময়। আর এই পোকার জন্য অনুকূল পরিবেশ হচ্ছে অনুকূল, যেটা যে পোকাটা কোন জায়গায় ডিম দিবে, কোন জায়গায় বসবে, কোন জায়গায় তার বংশবৃদ্ধি করবে, খাওয়ার জন্য সব হ্যাঁ, ব্যবস্থাপনা কোন জায়গায় বসবে, তার জন্য তার অনুকূল পরিবেশ হচ্ছে যেখানে আলো বাতাসের চলাচল কম, যে জায়গায় কখনো আলো বাতাসের চলাচল হয় না, যে জায়গায় মানে ছায়াযুক্ত সবসময় অন্ধকার থাকে, এই জায়গাটাই এই পোকাটা বেছে নেয়, ডিম দেয়। হ্যাঁ, এখানে তার বংশবৃদ্ধি করে। আমরা যদি জমির মধ্যে আলো বাতাসের চলাচল ঠিক মতো করে দিতে পারি, তখন কিন্তু এই পোকা কিন্তু ওই জায়গায় কিন্তু ওই জায়গায় কখনোই বসবে না, যেখানে আলো বাতাস আছে সেই জায়গায় এই পোকাটা কখনোই বসবে না এবং তার ডিমও দিবে না, বংশবৃদ্ধিও করবে না। পোকা সবসময় তার জন্য অন্ধকার, বিশেষ করে এই বাদামি ঘাসফড়িং পোকা একেবারে অন্ধকার জায়গা, যেখানে আলো বাতাসের চলাচল কম, সেই জায়গাটায় গিয়ে তার আবাসস্থলটা তৈরি করে। তো করে একবারে করে কি তারা, এই যে আমরা যে ওই গুনগুন পোকা বা কারেন্ট পোকা বলি, তার একটা কারণ আছে। এরা করে কি একসাথে গিয়ে যে তার প্রথমে তার পপুলেশনটা বৃদ্ধি করে, এই তার ফেভারেবল যে জায়গাটা আছে সেই জায়গায় গিয়ে বংশবৃদ্ধি করবে, আগে কিন্তু অ্যাটাক করবে না, মানে আগে অ্যাটাক করে না, তারা আগে গিয়ে বংশবৃদ্ধি করে। বংশবৃদ্ধি করার পরে যখন তাদের বংশবৃদ্ধি তারা মনে করে যে না এখন মানে ওই যে আগের যুগের সৈন্য সামন্ত আমাদের রাজা বাদশারা যেরকম যুদ্ধ করতো, এরকমই একটা কালচার আর কি, মানে এরকম আগে মানে আগে সৈন্য সামন্ত রেডি করে ফেলবেন, তারপর যুদ্ধে নামবেন, এরকম একটা অবস্থা। তো এইটা করেন কি, ওনারা আগে বংশবৃদ্ধিটা করে নেয়, এই পোকাটা আগে বংশবৃদ্ধি করে নেয়, নেওয়ার পরে তারপর করে কি একযোগে গাছের গোড়ার দিকে বসে গাছের গোড়ার যে রসটা আছে ওখান থেকে বসে গাছের গোড়ার রসটা শুষে নেয়। নেওয়ার কারণে হয় কি, গাছের উপরের যে অংশটা আছে শুকায় যাচ্ছে, খড়ের মতো হয়ে যায়, হ্যাঁ, রস পাচ্ছে না, শুকায় যাচ্ছে। এই জন্য দেখা গেছে যে একেবারে মনে হচ্ছে মরক হচ্ছে বা ওখানে কোনো একটা বজ্রপাত হয়েছে বা এমন কোনো কিছু একটা ঘটে গেছে, একটা নির্দিষ্ট একটা জায়গায় দেখা যায় যে হঠাৎ করে খড় হয়ে গেছে, পুড়ে গেছে জায়গা। এই জন্য আমরা এটাকে ওই যে অনেকে কারেন্ট পোকা বলে, যে কারেন্টের মতো এসে অ্যাটাক করে, কিন্তু কারেন্টের মতো না, তাদের জনসংখ্যাটা, তাদের যে পপুলেশনটা বৃদ্ধি হওয়ার কারণে একযোগে আক্রমণ করার কারণে একযোগে গাছের গোড়ার রসটা শুষে নেওয়ার কারণে উপরের অংশটা এই 1-2 দিনের মধ্যে পুরোটাই মানে মাঠের পর মাঠ তারা এটা করে হচ্ছে শুষে যায়, শুকায় যায়। তো এটা হচ্ছে তাদের ক্ষতির ধরন আর কি। না, আমাদের ক্ষতির ধরনে যাওয়ার আগে আপনি তো বললেন আলো বাতাস যেখানে যায় না, যেখানে অন্ধকার, সেখানে এই পোকারা বাসা করে থাকে, তাদের বংশবিস্তার করে। এখন আমাদের কৃষক ভাইয়ের এক থেকে মুক্তি চাইতে গেলে তাহলে তাদের করণীয়, এইটা আমি এখন বলবো যে এটার সমাধান কি। এটার সমাধান হচ্ছে আমরা যখন ধান রোপণ করি তখন থেকে আসলে আমাদের এটার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে এই জিনিসটা আমরা কৃষক ভাইদেরকে সবসময় বলি সারিতে ধান রোপণ করার জন্য, লাইন করে। কারণ হলো কি, যখনই লাইন করা হবে আর এলোমেলো করা হবে, এলোমেলো মানে কি, সেখানে আলো বাতাসের চলাচলের রাস্তাটা বন্ধ, বাধার সৃষ্টি হচ্ছে, সেখানে হচ্ছে আলো ঠিক মতো যাচ্ছে না, বাতাসটাও ঠিক মতো যাচ্ছে না, তার মানে একটা অন্ধকার পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু আমরা যখন সারিতে রোপণ করব, এই সারির মাঝামাঝি জায়গা দিয়ে কিন্তু বাতাস এবং আলোর কিন্তু চলাচলটা কিন্তু যে সময়টা পর্যন্ত এটার অ্যাটাক হয় আর কি। এটা তাহলে আমাদের, আপনারা তো নিশ্চয়ই দেখছেন যে যেখানে লাইন করে চারা লাগানো হয়েছে সেখানে এই বাদামি ঘাসফড়িং এর আক্রমণ কম, অবশ্যই কম। আর এলোমেলো যেখানে লাগাচ্ছে সেখানে আক্রমণটা বেশি। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন এইটার জন্য এখন তো সময় চলে গেল। হ্যাঁ, এখন না, এটা আমরা কৃষক ভাইদেরকে, আমি উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের যদিও আপনারা আমাদেরকে, আমরা যখন বলি আপনারা বলেন যে আমাদের খরচ বেশি হয় লাইনে লাগাইতে গেলে, আমাদের ওই লেবার বেশি লাগে, অনেক কিছুই, কিন্তু যখন আপনি একটা দিক দিয়ে অন্য দিক দিয়ে যখন চিন্তা করবেন যে আপনি লাইনে লাগাইতে গিয়ে একটা বা দুইটা লেবারের খরচ বেশি হচ্ছে ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে যখন এই পোকার আক্রমণ হচ্ছে তখন দেখবেন 1 দিনে 2 দিনে আপনার পুরো জমির ফসলটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আপনার 1-2 দিনের যে 1-2টা লেবারের যে খরচটা, এটা
সেটা আপনারা বিবেচনা করে আপনারা লাইনে রোপণ করতে পারেন। এর বাইরে এখন আমরা এখন তো যেহেতু যান্ত্রিকীকরণের দিকে যাচ্ছি, যন্ত্রের ব্যবহারের দিকে যাচ্ছি, আমাদের কিন্তু রাইস ট্রান্সপ্লান্টার যেটা ধান রোপণ করার মেশিনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এখন পুরোপুরি অ্যাভেলেবেল। আমরা কিছু এখানে উদ্যোক্তা তৈরি করেছি যারা আপনার চারা তৈরি থেকে শুরু করে চারা রোপণ পর্যন্ত আপনাদের করে দিবে। তো সেক্ষেত্রে যদি সেই রকম যদি ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যদি আমরা রোপণ করি, অটোমেটিক্যালি মেশিন কিন্তু লাইনে রোপণ করে দিয়েই যাবে। এক্ষেত্রে আমাদের খরচটা কিন্তু মেশিন ব্যবহারটা খরচও কমে যাবে, প্লাস হচ্ছে লাইনেও রোপণটা হবে। সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইদের যদি দরকার হয়, প্রয়োজন হয়, আমাদের কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন, বা ওনাদের আশেপাশে অনেক উদ্যোক্তা আছেন, আমাদের কিছু কিছু উদ্যোক্তা তৈরি করা আছে। আমরা রিসেন্ট এই গত 2 বছরে আমরা অনেক কয়েকজন উদ্যোক্তা তৈরি করেছি এখানে, যারা এই ধান চারা উৎপাদন থেকে রোপণ পর্যন্ত মেশিন দিয়ে রোপণ করে দিচ্ছে। এখানে আর এটা তো আগামীতে হবে, আমরা তো খবর দিলাম। এর বাইরে হচ্ছে আর যেটা ব্যবস্থাপনা, সেটা হচ্ছে পরিমিত পরিমাণে একটু সার ব্যবহার করবেন। না, আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা ভুলে গেলাম। সেটা হলো যে লাইনে যদি লাগানো হয় তাহলে আমাদের ফলন উৎপাদন বৃদ্ধি কেমন হবে কিনা? অবশ্যই লাইনে রোপণের সাথে তো আপনার উৎপাদন বৃদ্ধি এলোমেলো, আর লাইনের মধ্যে তো আপনার সম্পর্কটা এরকম যে আপনি লাইনে যখন রোপণ করতেছেন, আপনার হচ্ছে ওই সারিতে রোপণ করতেছেন, আপনার তো একই পরিমাণেই আপনার চারা রোপণ করতেছেন, জাস্ট লাইনে রোপণ করতেছেন। আর একটা হচ্ছে এলোমেলো করলে হচ্ছে ওখানেও হয়তো আপনি সেম পরিমাণেই চারা রোপণ করতেছেন, কিন্তু ওই জায়গাটায় হচ্ছে এলোমেলো হচ্ছে, কিন্তু ওখানে আলো বাতাসের চলাচলটা কম হচ্ছে। উৎপাদন যে কম হবে এটা না, বরং লাইনে রোপণ করলে উৎপাদনটা বেশি হবে, কারণ গাছের খাবার তৈরি করার জন্য সূর্যের আলো বাতাস দুইটাই কিন্তু জরুরি। যখন গাছ এলোমেলো হয়ে যাওয়ার কারণে আলো বাতাস কম পাবে, পোকার যেমন আক্রমণ হবে, গাছের খাবার তৈরির ক্ষেত্রেও সেরকম তাদের ব্যাঘাত ঘটবে, মানে উৎপাদন তখন কমই হবে, বেশি হবে না। পরবর্তীতে যদি লাইন লাগাই তাহলে আমাদের দুইটা উপকারিতা, একটা হলো পোকামাকড়ের আক্রমণ কম হবে, দ্বিতীয়ত আমরা ফলনটা বেশি পাচ্ছি, ফলন বেশি। তাহলে আমাদের দুদিক থেকে পোকামাকড়ের আক্রমণ কম হওয়া মানে আমাদের আর্থিক সুবিধা, আর ফলন বৃদ্ধি হওয়া মানে আরেকটা আর্থিক সুবিধা। তাহলে আমরা দুইটা আর্থিক সুবিধা পাচ্ছি এখানে। আচ্ছা, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা শুনছেন আমাদের বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানে সোনালী প্রান্তরে কৃষি বিষয়ক ফোন সমস্যার কথা জানার জন্য আপনাদের ফোন নাম্বার দিয়েছিলাম 01812771333। এই নাম্বারে আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন। চলেন আবার এর বাইরে হচ্ছে আমি আরেকটু বলি যে আমাদের এখন যেটা একটু সাবধান হতে হবে, যে এই মার্চের হয়তো শেষের দিক থেকে আমাদের এপ্রিল মাসটা, এটা হচ্ছে এই যে বাদামি ঘাসফড়িং আক্রমণের জন্য উপযুক্ত সময়, কারণ এখানে হচ্ছে একটু বৃষ্টিপাত হবে, একটু তারপর হচ্ছে বৃষ্টি পড়বে, একটু আবহাওয়ার একটু তাপমাত্রা একটু এলোমেলো হবে, তারপর হচ্ছে গাছের ওই সময় বাড়ন্ত অবস্থা থাকবে, একেবারেই ঝোপালো, যেখানে এলোমেলো আছে ঝোপালো অবস্থা থাকবে, বড় হবে। তো এই সময়টা একটু আমাদের একটু সাবধান থাকতে হবে। আর একটু হচ্ছে কৃষক ভাইদেরকে আমি বলবো সারের পরিমাণ, বিশেষ করে ইউরিয়া সার, আমরা সাদা সার যেটা ব্যবহার করি, এটা পরিমিত পরিমাণে ব্যবহার করার জন্য, অতিরিক্ত ব্যবহার না করার জন্য। যদি অতিরিক্ত সার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে হয় কি, এই সারটা পাতার বৃদ্ধিটা বেশি করে, ইউরিয়া সারটা বেশি ব্যবহার করলে শুধু পাতাটা বেড়ে যায়, ফলনও অনেক সময় অনেক কমে যায়। কিন্তু পাতার যখন বৃদ্ধি অনেক বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে কি ওখানে ওই যে আলো বাতাসের চলাচলটা কম হচ্ছে। তো আলো বাতাসের চলাচল কম হওয়ার কারণে কিন্তু ওই পোকা কিন্তু তার যে অনুকূল যে পরিবেশ বংশবৃদ্ধি করার জন্য, সেটা কিন্তু সে কিন্তু ওখানে পাচ্ছে। তো আমি এই দুইটা জিনিস বিশেষ করে কৃষক ভাইদেরকে অনুরোধ করব, যখন চারা রোপণ করবেন আপনারা সারিতে অবশ্যই সারিতে লাইনে রোপণ করবেন। আর একটা হচ্ছে পরবর্তী সময়ে রোপণের পর ইউরিয়া সার একটু আপনারা ওখানে যে পরিমাণ আমরা বলি নির্ধারিত ডোজ যেটা আছে সেটা ব্যবহার করার জন্য। এর বাইরে হচ্ছে এখন আর ব্যবস্থাপনা, যদিও এলোমেলো এখন রোপণ হয়ে গেছে, আপনারা আর কিছুদিন পর যখন কি করবেন, যখন একটু কাজ করতে হবে, কষ্ট করতে হবে, মাঝে মাঝে জমির এই 4-5 সারি বা 8 সারি পর একটু জমির মাঝখান দিয়ে আলো বাতাসের চলাচল ব্যবস্থা করে দিতে হবে। সেক্ষেত্রে এরকম করা যেতে পারে যে দুই পাশের ধানের গাছ সারিতে, মানে মাঝখান দিয়ে একটু লাইন ফাঁকা করে দেওয়ার জন্য, যাতে এইটা দিয়ে আলো বাতাসের চলাচল হয় আর কি। মানে আপনার 7 সারি বা 8 সারি পর যদি আমরা এরকম একটু ফাঁকা করে দেই, তাহলে হবে কি, এখানে আলো বাতাসের চলাচলটা হবে, তখন ওই পোকাটা ওই জায়গায় তার যে মানে বংশবৃদ্ধি করার যে জায়গাটা ওইটা তৈরি করতে পারবে না। যদি এলোমেলো আমরা করেও থাকি তাহলে এটা করব। আর এর বাইরে আমাদের আর কিছু মানে ব্যবস্থাপনা আমরা বলবো, সেটা হচ্ছে
দমনের ব্যবস্থাপনা, কীটনাশক আমরা হ্যাঁ, একটু হ্যাঁ। কীটনাশক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে কীটনাশক স্প্রে করার ক্ষেত্রেও আমাদের কৃষক ভাইরা একটু ভুল করেন। আমরা কিন্তু খেয়াল করবেন, দেখবেন কীটনাশক যখন কৃষক ভাইরা স্প্রে করেন, ওনারা উপরের কিন্তু দিকে? উপর দিক দিয়ে এরকম করে কিন্তু স্প্রে ওই করে যে দেয়। স্প্রেয়ারের নজলটা এইভাবে ধরে কিন্তু স্প্রে করতেছেন, কিন্তু পোকা তো থাকে নিচে, গাছের গোড়ায়। এই বাদামি ঘাস ফড়িং থাকতেছে গাছের গোড়ায়। কাজে এক্ষেত্রেও হচ্ছে স্প্রে যখন করবেন এমনভাবে করতে হবে যেন পুরো গাছের গোড়ায় যেন ওষুধটা তো উপরে না চলে দিয়ে যায়। নিচে দিলে তো নিচে দিলে হয়। সেক্ষেত্রে ওই একইভাবে একটু আগে জায়গাটা একটু যদি ফাঁকা করে নেওয়া হয় এবং সেটা গাছের গোড়ার দিকে যদি মানে নজলটা একটু কষ্ট করে গোড়ার দিকে স্প্রে করলে এটা মানে দমন করা যাবে, ফলপ্রসূ হবে। আচ্ছা, আরেকটা কথা তো এইটা হলো আবার সামগ্রিকভাবে যদি আমাদের যে মানে একটা মনে করেন বড় বিল আছে, সেখানে সকল কৃষককে কিন্তু এটা একসাথে করতে হবে, যে ওই যে ওষুধ স্প্রে করতে হবে সবাইকেই করতে হবে। কারণ দেখা গেছে আমি স্প্রে করলাম, আমার জমিতে হয়তো বা ঘাস ফড়িং নাই কিন্তু আমি স্প্রে করছি, আরেকজনের জমিতে ঘাস ফড়িং আছে কিন্তু উনি স্প্রেটা করলেন না। তাহলে কি হয়েছে, আমি স্প্রে করার পরেও কিন্তু ঘাস ফড়িং কিন্তু এখান থেকে চলে গেল না, ওই ঘাস ফড়িং উড়ে এসে কিন্তু আবার আমার স্প্রে করার পরেও আমার জমিতে অ্যাটাক করলো। এই জন্য অনেক সময় আমাদের কৃষক ভাইরা কিন্তু বলে যে আমি তো ওষুধও দিয়েছি, সব কিছুই দিয়েছি, তারপরেও কিন্তু এসে কারেন্ট পোকা বা গুনগুনি পোকা কিন্তু আমার ফসলে অ্যাটাক করছে, আমার ফসল কিন্তু তারপরেও নষ্ট হয়েছে। এই জন্য এখানে সামগ্রিকভাবে সবাইকে একযোগে এখানে ওই ওষুধ প্রয়োগ করতে হবে, অথবা এই যে আলো বাতাস চলাচলের ব্যবস্থাটা করে দিতে হবে, একসাথে ওই পোকাটা দমন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা আরেকটা কথা বলতে, আর এই ক্ষেত্রে হচ্ছে আমি একটু কিছু ওষুধের নাম বলি। আসলে একই গ্রুপের ওষুধ যদি বারবার ব্যবহার করা হয় তাহলে এই পোকাটা মরে না। এক্ষেত্রে একটু হচ্ছে মানে ওষুধের একটু চেঞ্জ করতে হয়, গ্রুপগুলো একটু চেঞ্জ করতে হয়। এর মধ্যে আমাদের যেমন আছে কার্টাপ ইমিডাক্লোপিড গ্রুপের আমাদের কিছু ওষুধ আছে, তারপর আমাদের ওই ক্লোরিপাইরিফস আছে, ডায়াজিনন আছে, এই টাইপের যে আমাদের এই গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো একটু আমাদের বাদামি গাছ ফড়িংয়ের জন্য ডায়াজিনন দেওয়া যাবে, তারপর আপনার ক্লোরিপাইরিফস গ্রুপের দেওয়া যাবে, তারপর ইমিডাক্লোপিড গ্রুপের যে আছে সেই গ্রুপের এই ওষুধগুলো। এটা হলো আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব আমাদের কৃষি অফিসের সাথে যোগাযোগ করার জন্য, বা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কৃষক ভাইদের স্পেশাল ওষুধের নাম বলতে এই যে কার্টাপ পাওয়া যাবে, ইমিডাক্লোপিড নামে পাওয়া যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি ডায়াজিনন কথা বলছেন, হ্যাঁ, ডায়াজিনন নামেও পাওয়া যায়, ডায়াজিনন, ডাজিন এইরকম নামে ডায়াজিনন নামেও পাওয়া যায়। এটা বাজারে যে কোনো একটা, হ্যাঁ, এগুলো পরিমাণ মতো। আচ্ছা, আমরা বিএলবি তে যাই একটু আমাদের। এরপর হচ্ছে বিএলবি যেটা ব্যাপার হচ্ছে, বিএলবিও হচ্ছে যখন ইউরিয়া সারের পরিমাণ, এটা হচ্ছে রোগ, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, যেটা এটার মানে অনুকূল পরিবেশটা হচ্ছে ঝড় বৃষ্টির পরেই সাধারণত এই রোগটার বেশি আক্রমণ হয়। আমরা দেখি অনেক সময় যে আমরা গত বছর ফেস করেছি এই অবস্থাটা, কৃষক ভাইয়েরা যখন প্রথমে বৃষ্টি নাই, পানি নাই, হ্যাঁ, তো সার দিচ্ছেন না, হঠাৎ করে একটা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির সাথে সাথেই ওনারা ব্যাপক হারে ইউরিয়া সারটা প্রয়োগ করার কারণে মাঠে কিন্তু বিএলবির আক্রমণটা হয়ে যাচ্ছে, মানে এই রোগের আক্রমণ। তো আমরা কৃষক ভাইদেরকে বলবো যে যখন এই ঝড় বৃষ্টি হবে বৃষ্টির পরেই সাথে সাথেই এই ইউরিয়া সার বা সাদা সারটা জমিতে প্রয়োগ করা যাবে না। আর আমরা যেটা বলি যে ইউরিয়া সার আমাদের কক্সবাজারের কৃষক ভাইরা যেটা ভুল করেন আর কি, ইউরিয়া সারটা বেশি ব্যবহার করেন। আমি কিন্তু এই বাদামি ঘাস ফড়িংয়ের ক্ষেত্রেও একই কথাই বলছি, বিএলবির ক্ষেত্রেও একই কথাই। আরেকটা কথা বলতে হচ্ছে, সেটা হলো বুরো ধান চারা লাগানোতে আমাদের যেগুলো লম্বা বয়স আছে 140-45 যেগুলো আছে এগুলো 3 বার সার দিতে হয়। হ্যাঁ, বোরো ধানের সার দেওয়ার সময় হয়ে যায়। এখন হচ্ছে বোরো ধানের ক্ষেত্রে বা যে কোনো ধানের ক্ষেত্রে আমরা বলি ধানের ক্ষেত্রে 3 দফায় সার দেওয়া, ইউরিয়া সারটা 3 দফায় দেওয়ার জন্য। এটা আমরা মানে সবসময় বলি। একটা হচ্ছে ধান রোপণের এই 7 থেকে 10 দিন পরে একটা, মানে রোপণের পরেই, চারা লাগানোর পরেই। আর একটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম যখন কুশি পর্যায়ে থাকে তখন একটা, আর একটা হচ্ছে আপনার যখন থোর অবস্থা আসে, কাস্তর আসার সময়টা একবার। এই 3 দফায় আপনার যদি মনে করেন 45 কেজি সার দিতে হবে, আপনাকে 15 কেজি করে ভাগ করে নিয়ে দিতে হবে। এখন আপনি যেটা প্রশ্ন করছেন যে হ্যাঁ ওই সময়টা যদি সার দেওয়ার সময় চলে আসে তাহলে কি করতে হবে, আসলে বৃষ্টিটা মনে করেন আজকে ঝড় বৃষ্টি হলো, মনে করেন সার দেওয়ার এখন সময়, তাহলে আমি কালকে না দেই, পরশুদিন না দেই, 2 দিন পরে দেই, 2 দিন পরে দেবো, মানে সাথে সাথেই যাতে এখানে আমরা সার না দিই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আসলে এই রোগের লক্ষণটা এরকম, পাতাটা
হলদে হয়ে যায়, প্রথমে লালচে হয়, একটু নেতিয়ে যায় গোড়ার দিকের পাতা, এবং সব পাতাগুলোই যে কোনো একটা জায়গায় একটা দাগের মতো হয়। এটা আস্তে আস্তে বড় হয়ে গিয়েই মানে কিনার দিয়ে আস্তে বড় হয়ে গিয়ে পুড়ে যাওয়ার মতো হয় পাতাগুলো, মানে পাতাটা পুড়ে যাওয়ার মতো হয়, দেখেছেন মরিচে ধরার মতো লাল হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে বিএলবির একটা লক্ষণ। অনেক সময় নেতিয়ে গিয়ে পুরো গাছটা মরে যায়, তখন আর এখান থেকে আমরা পাতা যখন নষ্ট হয়ে যায় তখন এখান থেকে কিন্তু ভালো ফলন পাওয়া যায় না। তো আমরা এটা করব কি, ঝড় বৃষ্টি হলে বা হলে ইউরিয়া সারটা আমরা মানে ঝড় বৃষ্টি পরে হওয়ার দিলাম, সাথে 2-3 দিন সাথে পরে সাথেই করে দেওয়া যাবে ইউরিয়া না, সার সাথে দিলাম। সাথেই দেওয়া যাবে না, এবং পরিমিত মাত্রায় এই সারটা প্রয়োগ করতে হবে। যদি এটা করতে পারি তাহলে এইখান থেকে এটা আপনাদের যে যে আমাদের কৃষকদের যে ক্ষতিকর রোগ বিএলবি, এটা থেকে মুক্ত থাকবে। এটার মুক্ত করার জন্য এটার জন্য আসলে যেটা করতে হবে, আমরা যে লাল সার যেটা দেই আমরা লাল সার, পটাশ সার যেটা আছে আমাদের এমওপি, মিউরেট অফ পটাশ, এই সারটা একটু ব্যবহার করতে হবে। এটা আমরা বলবো যে এই রকম যদি সমস্যা দেখা যায় আমাদের এখানে, যদি আমরা কানি হিসাব করি, এক কানি জমিতে 7 থেকে 8 কেজি 7 থেকে 8 কেজি পটাশ সার, লাল সার যেটা, এইটাকে উপরি প্রয়োগ করবে আর কি, ছিটাই দিয়ে এই সময়। হ্যাঁ, এই সময় মানে অর্থাৎ যখন BLB দেখা যাবে বা এরকম যখন অনুকূল আবহাওয়া দেখা যাবে যে ঝড় বৃষ্টি হচ্ছে, আবার ঝড় বৃষ্টি হচ্ছে, আবার রোদেরও আসতেছে, মানে দিনের তাপমাত্রাটা হঠাৎ পরিবর্তন হচ্ছে। এখনই মনে করেন ঠান্ডা পড়ে গেছে, ঝড় বৃষ্টি হলো, আবার হঠাৎ করে তাপমাত্রা আপনার 10 ডিগ্রি বেড়ে গেল বা 7 ডিগ্রি বেড়ে গেল, এরকম অবস্থা যখন আসবে তখন ওখানে এক কানি জমিতে 7 থেকে 8 কেজি লাল সার ছিটাই দিতে হবে। অথবা যদি আক্রমণ হয় সেক্ষেত্রে হচ্ছে 10 লিটার পানির মধ্যে 60 গ্রাম ওই লাল সার, তারপর 60 গ্রাম থিওভিট, আর হলো 20 গ্রাম জিঙ্ক, এটাকে একসাথে মিশিয়ে 5% জমিতে স্প্রে করবে। এটাও করা যাবে। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমাদের সময় আর এর বাইরেও যদি কোনো এই ধরনের, আমি কৃষক ভাইদের অনুরোধ করব একেবারেই শেষ মুহূর্তে, আর সময় নাই যেহেতু, আপনারা মানে যেহেতু ধান আবাদ করতেছেন, সমস্যা হওয়ার আগেই কি হতে পারে কি না হতে পারে, আপনারা একটু কৃষি বিভাগের, আমরা যারা কাজ করি উপজেলা কৃষি অফিস বা মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সমস্যা হয়ে যাওয়ার পরে আসলে যোগাযোগ করলে এটা সমাধান করা একটু কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে আসছেন, এবং অনেক আসলে আজকে বেশ মূল্যবান কথা হলো। আরেকজন নুরুল আলম সাহেব ফোন করলেন, খুব ভালো একটা, বলতে গেলে বেশ ভালো একটা ফোন করলেন, অনেকের উপকার হবে হয়তো আমাদের এখান থেকে যে উত্তরটা গেছে। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, হাতে তো সময় নাই, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আগামী রবিবার আবারও কথা হবে, শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।